আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের জনৈক শীর্ষ নেতার কিছু বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল। নো হাঙ্কি পাঙ্কি। এখন এই বক্তব্যটি কোন জামাত নেতা দিয়েছেন আমি একজাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না, বাট যে কোনো শীর্ষ একজন নেতা বলেছেন এবং তার সেই বক্তব্য নিয়ে ভীষণ রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি কথা, সেটি হলো জামাতের আরেক নেতা বা ওই যে নেতা হাঙ্কি পাঙ্কি বলেছেন, হয়তো তিনি বলেছেন যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এটা নিয়ে বাংলাদেশে খুব আলাপ আলোচনা হচ্ছে কয়েকটি কারণে। প্রথমত হলো যে জামাত ইসলামিক কৃষ্টি কালচার, যেটিকে তাহাজিব এবং তমদ্দুন বলা হয়, এটির ধারক এবং বাহক হিসেবে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে বা সুন্নাহের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান এবং দেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চান। এবং জামাতের যারা লোকজন, যারা আমরা দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে বা যুগের পর যুগ ধরে তাদেরকে যেভাবে দেখে এসেছি, তারা নিয়মিত টুপি না পরলেও তাদের দাড়ি আছে এবং বিশেষ জামাতি আকৃতির দাড়ি, ঠিক অন্যরকম এক মুষ্টি বা লম্বা ওরকম দাড়ি নয়। যেমন গোলাম আজম সাহেবের যে দাড়ি বা আবুল আলা মওদুদি সাহেবের যে দাড়ি, ঠিক ওইরকম দাড়ি নয়। এমনকি জামাতের আমির যে শফিক সাহেবের দাড়ি, ওইরকম দাড়ি নয়। জামাতের দাড়ি বলতে ঠিক শিশির মনিরের মুখে যেভাবে দাড়ি আছে, অ্যাডভোকেট শিশির মনির, এটাকে আমরা ছাত্রজীবন থেকে জামাতি দাড়ি হিসেবে ট্রিট করে আসছি। কিন্তু ইদানিং যেটা দেখা গেল যে জামাতের অনেক নেতা হঠাৎ করে দাড়ি বড় করে ফেলছেন। তারা ঠিক ওই আগের যে গত ২-৩ দশক ধরে যেমন একটা হাফ দাড়ি, ওরকম না। এখন জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন অলমোস্ট তাদের সবারই লম্বা দাড়ি রয়েছে। কিন্তু আমরা ছাত্র জীবনে শিবির মাকড়া দাড়ি, যেটা এই শিশির মনিরের মুখে যে দাড়িটা রয়েছে, ঠিক ওইরকম, বা এবি পার্টি মঞ্জুর মুখে যে দাড়ি এখন পর্যন্ত আছে, ঠিক ওই আকৃতির, ওই সাইজের বা ওই ডিজাইনের দাড়িকে আমরা জামাতি দাড়ি বা শিবিরি দাড়ি হিসেবে মনে করে আসছি। কিন্তু আবুল আলা মওদুদি সাহেবের যদি আপনি দাড়ি দেখেন, তারপর অধ্যাপক গোলাম আজমের সাহেব দাড়ি দেখেন, কাদের মোল্লা সাহেবের দাড়ি দেখেন, আলী হাসান মুজাহিদির ঠিক ওরকম লম্বা দাড়ি ছিল না, তবে মতিউর রহমান নিজামী সাহেবের দাড়ি বা এখন জামাতের আমি তাদের দাড়ি, এটা লম্বা, অন্য সব অহরহ দাড়ির মতো। কিন্তু শিবিরের যারা ছেলেরা তারা ঠিক ওইরকম শিশির মনের মতো করে দাঁড়িয়ে রাখে। এভাবেই একটা কালচার গড়ে উঠেছিল। তারা নরম ভাষায় কথাবার্তা বলে, মুখ দিয়ে আজে বাজে শব্দ উচ্চারণ করে না, সব জায়গায় একটা বিনয়ী ভাব দেখায় এবং মানুষের যে মন জয় করার জন্য তারা প্রাণান্ত নরম ভাষা ব্যবহার করে, সাহায্য করে, সহযোগিতা করে। কিন্তু গত ১৪ মাসে দেখা গেল যে তারা অনেকটা প্রচলিত রাজনীতিবিদদের মতোই, বিএনপি আওয়ামী লীগের মতোই হুঙ্কার দিচ্ছেন। তারপর তাদের মধ্যে যে অভিযোগগুলো আসছে, দেখা দিচ্ছে, তাদের বিরুদ্ধে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে তাদের মধ্যে, এবং তাদের বিরুদ্ধে যে সকল অভাব, অভিযোগ, লোভ, লালসা, কামনা, বাসনা ইত্যাদি যা কিছু দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে প্রচলিত রাজনীতি, ক্ষমতা রাজনীতির ক্ষেত্রে জামাত যদি কোনো ক্ষমতা পায়ও, তারা যে খুব বেশি ভালো করতে পারবে বা আলাদা কিছু করতে পারবে, এটা মনে হচ্ছে না। তারা এই গত ১৪ মাসে খুব রাগ হচ্ছেন, খুব জোরে জোরে কথা বলছেন, মুখে যা আসে তাই বলছেন। তো এগুলোর ফলে কি হলো, জামাত নিয়ে মানুষের একটা ভয় চলে এসেছে। ফলে যে বিষয়গুলো মানুষ ভুলতে বসেছিল, রাজাকার, আলবদর, আশামস, আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা, তারপরে ওই সময়টাতে যে সকল মন্দ কাজ হয়েছে সেই মন্দ কাজ নিয়ে যে জামাতের দায়িত্ব, এই জিনিসগুলো মানুষ প্রায় ভুলতে বসেছিল। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, তাতে করে পুরনো যে ক্ষেদ, ক্ষোভ, পুরনো যে আবেগ, পুরনো যে কাহিনী, যে বাস্তবতা, নির্মমতা, নিষ্ঠুরতা, অন্যায়, অবিচার, অনাচার, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, যা কিছু জামাতের বিরুদ্ধে এসেছিল, রক কাটা ইত্যাদি, সব কিছু আবার নতুন করে ডিজিটাল ফর্মে, আলফা ফর্মে, অনেকটা সনেটের কায়দায়, চতুষ্পদী কবিতার কায়দায় যেভাবে আমাদের সামনে এসেছে,
এটা যদি জামাত সামাল দিতে না পারে, তাহলে মানে জামাতের মুখে আর যা হোক না কেন ইসলাম শব্দটি এদেশের জনগণ মেনে নেবে না। তারা বলবে যে আপনারা যে রাজনীতি করছেন, রাজনীতি নিয়ে থাকুন। এটা হয়তো আইএসের রাজনীতি হতে পারে, তালেবানের রাজনীতি হতে পারে, এটা হয়তো হরকাতুল জিহাদের রাজনীতি হতে পারে, এটা হয়তো বিএনপি রাজনীতি, জাসদের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হতে পারে, কিন্তু আর যা হোক না কেন এটা মদিনা সনদের রাজনীতি হতে পারে না। এটা এখন একেবারে মানুষের মধ্যে এটা বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে। এবং এখন জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, ক্রোধ, গোস্বা এমন একটা পর্যায়ে চলে এসছে, জামাতে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা যদি সুযোগ পান, স্কোপ পান, বা একটা পরিস্থিতি তৈরি হয়, কি যে সর্বনাশ তারা জামাতের ঘটাবে তা এই জামাতের সোজা আঙ্গুলে ঘিয়ে ওঠে না, আর হাঙ্কি পাঙ্কি শব্দের মধ্যেই এটা নিহিত। আপনারা জানেন যে মানুষ যখন খুব ক্রোধে উন্মত্ত হয়ে যায় এবং যখন মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলে, ধৈর্য হারিয়ে ফেলে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে, তখনই মানুষ কিন্তু গালাগালি করে, তখনই মানুষ জোরে জোরে কথা বলে, চিৎকার করে। তো এই যে জামাত এই সময়টাতে যে চিৎকার করছে, গালাগালি করছে, আজে বাজে কথা বলছে এবং এমন সব কথাবার্তা বলছে যে কথাগুলোর হয়তো অর্থ তারা বোঝেন, হয়তো বোঝেন না। আমি ধরে নিই যে তারা হয়তো এই জিনিসগুলো না বুঝেই বলেছেন, জামাতকে ভালোবেসে। কারণ আমি এখন এই দুটো শব্দেরই ব্যাখ্যা করব। ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন যে এই শব্দ দুটো যে তারা ব্যবহার করেছে, কতটা অজ্ঞতা নিয়ে তারা এই শব্দ দুটো ব্যবহার করেছে। আর যদি অজ্ঞতা না থাকে তাহলে কতটা অশ্লীলতা, কতটা বাজে স্বভাব এবং কতটা মূর্খতা থাকলে একটা মানুষ এই শব্দগুলো ব্যবহার করতে পারে, সেই জিনিসগুলো আমি শব্দ দুটোর ব্যাখ্যা আপনাদের কাছে বলবো। থার্ডলি যে কথাটা বলতে চাই যে জামাত ভয় পেয়েছে, জামাতের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, জামাত ধৈর্য হারিয়ে ফেলেছে, অথবা জামাত অহংকারী হয়ে পড়েছে। তা না হলে এই ধরনের শব্দ মানুষ সাধারণত ব্যবহার করে না। প্রথমত, বাঁকা আঙ্গুলে ঘি ওঠে না, এই কথাটা আপনাদেরকে বলে নেই। সমাজ যখন বা প্রকৃতি এবং পরিবেশ যখন শান্ত থাকে, শীত হয়, শীতকাল হয়, তখন ঘি দেখবেন জমাট বাঁধা অবস্থায় থাকে। আর প্রকৃতি পরিবেশ যখন নাতিশীতোষ্ণ থাকে, তখন ঘিয়ের মধ্যে একটু দানা দানা ভাব থাকে, আবহমান কান বাংলায়। তো সেই অবস্থাতে আসলে আপনার ঘি উঠানোর জন্য আঙ্গুল বাঁকা করার দরকার হয় না, আঙ্গুল ঢুকানোর সঙ্গে সঙ্গেই আপনার আঙ্গুলে ঘি উঠে যায়। আর যদি দানা দানা হয়, সেটাও কিন্তু আপনার প্রয়োজনের জন্য যতটুকু ঘি দরকার ততটুকু ঘি আপনার সেখানে উঠে আসে। আর আঙ্গুল যদি আপনি সত্যিকার অর্থে বাঁকা করেন, খুব বেশি ঘি উঠে, এক আঙ্গুলে ঘি উঠে না। যদি এরকম একটা বড় বাটি থাকে, সেই বাটির মধ্যে ঘি থাকে, সেখানে আপনি যদি 4 আঙ্গুল বাঁকা করেন, তাহলে হয়তো চামচের মতো কিছু ঘি উঠতে পারে। কিন্তু সমাজ যখন উত্তপ্ত থাকে, প্রকৃতি যখন উত্তপ্ত থাকে, পরিবেশ যখন উত্তপ্ত থাকে, তখন ঘি উত্তপ্ত হয়ে যায় এবং একেবারে পাতলা হয়ে যায়। তো পাতলা যখন ঘি যখন পাতলা হয়ে যায়, পানির মতো পাতলা হয়ে যায়, অন্য তেলের মতো না, একেবারে পানির মতো পাতলা হয়ে যায়, তখন ওই উত্তপ্ত ঘিয়ের মধ্যে হাত ঢুকালে আপনার বাঁকা করার সুযোগ পাবেন, হাত পুড়ে যাবে। আর ওই অবস্থাতে যদি আপনি ঘি উঠানো, বাঁকা করে ঘি উঠান, আপনার আঙ্গুলের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে বেশিরভাগ ঘি পড়ে যাবে। আর যদি ঘি কোনো বোতলের মধ্যে থাকে বা বয়মের মধ্যে থাকে, তাহলে তো আপনি 1 আঙ্গুল বা 2 আঙ্গুলের বেশি ঢোকাতে পারবেন না, সেক্ষেত্রে ঘি উঠবে না। এখন আমাদের এই সমাজের যে ঘি, রাষ্ট্রের যে ঘি, এটা হলো রাষ্ট্র ক্ষমতা। তো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে রাজি করাতে হবে, খুশি করাতে হবে। জনগণকে ভয় দেখালে জনগণ ওইরকম উত্তপ্ত হয়ে ঘিয়ের মতো উত্তপ্ত টকবগিয়ে ফুটবে, আপনি হাতই দিতে পারবেন না। তখন জনগণের মধ্যে হাত দিতে গেলেই সে আপনাকে বলবে রাজাকার, আলবদর, আশামস, 71-এর ধর্ষক, খুনি ইত্যাদি কথাবার্তা বলবে। আর সে যখন জমাটবদ্ধ থাকবে, তখন তাদেরকে পাওয়ার জন্য এই গত স্বাধীনতার পর থেকে আপনারা যেভাবে নম্র এবং ভদ্র হয়ে মানুষের মনোরঞ্জন করেছেন এবং মানুষের দুঃখ কষ্ট বেদনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওভাবে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত নির্যাস, আপনাকে ভোট দেওয়ার যে ক্ষমতা, ওটা অটোমেটিক্যালি চলে আসবে স্বয়ংক্রিয়। এখানে চাপ দিলে
চাপ দিলে আপনার জন্য হিতে বিপরীত হবে। এটা কেবলমাত্র জামাত নয়, এটা বিএনপির জন্য প্রযোজ্য। বিএনপি যদি চাপ দেয় বলবে হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি নানা কথাবার্তা বলবে, চাঁদাবাজি কথাবার্তা বলবে। আওয়ামী লীগ যদি চাপ দেয় বলবে ওই বাকশাল, গম চোর, টিয়ার চোর ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলবে। আর এই বছর তো মাশাল্লাহ যা হয়েছে, এটা চাপ দিয়ে আওয়ামী লীগ কখনো পাবে না। তো আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে চাপ দিয়ে কোনো কিছু করার সংস্কৃতি নেই, এটা হয়নি। মিলিটারি শাসকরাও পারেননি, আইয়ুব খান পারেননি, ইয়াহিয়া পারেননি, কেউ পারেননি। ফলে রাজনৈতিক দলগুলো পারবে না। ফলে এখানে জামাতে এই যে আঙ্গুল বাঁকা করে ঘি উঠানোর যে হুমকি, এটা জনগণের জন্য যদি হয় একেবারে নিরেট মূর্খতা। যদি তাদের প্রতিপক্ষ সেই বিএনপিকে উদ্দেশ্য করে এই কথা বলে, তাহলে বিএনপির সঙ্গে আঙ্গুল বাঁকা করার মতো অবস্থা এখনও জামাতের হয়নি। বিএনপির বিরুদ্ধে অস্ত্র ধরার ক্ষমতা এখনও তাদের হয়নি। বিএনপির বিরুদ্ধে অর্থ বিনিয়োগ করার সামর্থ্য এখনও জামাতের হয়নি। এটাও মূর্খতা। আর যদি এনসিপি বা সরকারের সঙ্গে অভিমান করে জামাত এই কথা বলে থাকে, এটাকে আপনি বলতে পারেন অকৃতজ্ঞতা, নির্বুদ্ধিতা এবং অসহিষ্ণুতা। গেল এটা। এবার হাঙ্কি পাঙ্কি নিয়ে আসি। হাঙ্কি পাঙ্কি বলতে যেটিকে বলা হয় যৌন মিলন, সেক্সুয়াল ইন্টারকোর্স। এটি আপনার স্ত্রীর সঙ্গে নয়, প্রেয়সীর সঙ্গে নয়, প্রেমিকার সঙ্গে নয়, এটি একেবারে পথবধূ মানে পতিতাদের সঙ্গে। পতিতাদের সঙ্গে যে সম্পর্কটি, সেই সম্পর্কটি আপনি যদি যাকে বলা হয় এখানে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আপনার কোনো বন্ধু আপনাকে আপ্যায়ন করতে চায়, আপনাকে একটা পতিতা উপহার দিতে চায়, কিন্তু আপনার চেহারা সুরত দেখে সে আপনাকে বলতে পারছে না যে তুমি কি এই কাজটি করতে চাও কি না। আপনি নতুন একটা জায়গাতে গেছেন, কোনো শহরে গেছেন, ইউরোপের কোনো শহরে গেছেন, আমেরিকাতে গেছেন, আপনার কোনো বায়ার, আপনার কোনো বন্ধু আপনাকে ক্যাসিনোতে নিতে চায়, ক্যাবারেতে নিতে চায়, ডিস্কোতে নিতে চায়, কিংবা কোনো পতিতালয় নিয়ে যেতে চায়, কিংবা আপনার রুমের মধ্যে কোনো পতিতা পাঠাতে চায় ওই আপনাকে রাজি এবং খুশি করার জন্যে। তো সেক্ষেত্রে সে আপনাকে সরাসরি যাকে বলা হয় এই কথাটা বলতে পারবে না। সে আপনাকে বলবে ডু ইউ লাইক হাঙ্কি পাঙ্কি। তো আপনি বিদেশিকে জিজ্ঞাসা করে দেখেন যে এরকমভাবেই হয়, ডু ইউ লাইক হাঙ্কি পাঙ্কি। তখন আপনি যদি বলেন যে আমি হোয়াট ডু মিন বাই হাঙ্কি পাঙ্কি, তখন সেই বিদেশি আপনাকে করবে কি, আমরা ছোটোকালে একে অপরকে মানে অপমান করার জন্য বাচ্চারা যেভাবে কি করতো, এক আঙ্গুলের সঙ্গে আর এক আঙ্গুল ঠেকিয়ে একটা গর্ত তৈরি করতো। ধরুন বাম হাতে একটা গর্ত তৈরি করতো, আর সেই গর্তের মধ্যে ডান হাতের আঙ্গুল বারবার ঢুকিয়ে যেভাবে মানে যাকে বলা হয় যৌন সঙ্গমের দৃশ্য সে প্রকাশ করত। তো ওইরকমভাবে বিদেশি যারা লোকজন আছে দেশের বাইরে, তারা আপনাকে ওই দৃশ্য ওইভাবে মানে নিজের যে বাম হাত, সেই বাম হাতের সেই বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী এই দুটো একত্র করে একটা ছিদ্র বানাবে। সেই ছিদ্রের মধ্যে আবার ডান হাতের সেই যে তর্জনী এটা ঢুকিয়ে বারবার ঢুকিয়ে সে দেখানোর চেষ্টা করবে ইটস কল হাঙ্কি পাঙ্কি। তো বোঝার চেষ্টা করুন যে এই যে শব্দটি জামাতের যে লোক ব্যবহার করেছেন, তিনি যদি এই ইতিহাস জেনে এটা ব্যবহার করে থাকেন হাঙ্কি পাঙ্কি, তাহলে আমার কোনো বক্তব্য নেই। আর যদি তিনি এই শব্দটির মানে না বুঝে এটাকে একটি কথ্য শব্দ বা এটিকে একটা বিরক্তিকর শব্দ, প্রতিপক্ষকে অপমান করার একটা গালি এইভাবে যদি মনে করে ব্যবহার করে থাকে, তবুও আমি এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।